আসসালামু আলাইকুম। ৪৪তম পিলি ব্যাসনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আজকে যে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেরা উপস্থিত রয়েছেন অর্থাৎ বিসিএস পরীক্ষার্থী, বিসিএস কিংবা পিএসসির বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী যে প্রিয় ভাই বোনেরা রয়েছেন, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে যদি দেখা গিয়ে থাকে এবং শোনা যায় তাহলে অবশ্যই বরাবরের মতো কমেন্ট বক্সে ইয়েস কমেন্ট লিখে আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আজকের আলোচ্য বিষয়ে মনের স্মৃতিপটে এঁকে রাখবেন, যাতে আপনারা কি পরবর্তীতে যে কোনো বিসিএস পরীক্ষা আপনার কাজে লাগাতে পারেন, যাতে আপনার সফলতার সাথে প্রতিটা বিষয়ে অ্যান্সার করতে পারেন। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার ওয়াহিদ আক্তার ইতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। অদন্তিকা, বিথি রানী অদন্তিকা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি বিষয় না বললেই নয়। দেখা যাচ্ছে যে স্ক্রিনে আসছে লেকচার নম্বর 01। লেকচার নম্বর 01 নয়, লেকচার নম্বর হবে 09। কেননা লেকচার নম্বর 1 আপনাদের সাথে অনেক আগেই গত মাসের আগের মাসে আলোচনা করেছি। তাই আজকে হবে আমাদের লেকচার নম্বর 9। কারণ গত মাসে আমরা লেকচার নম্বর 8 পর্যন্ত আলোচনা করেছিলাম, মেবি 25 তারিখ বা তার পরবর্তী কোনো এক সময় গত মাসের। তাই আজকে লেকচার নম্বর 9 হবে। আমরা 9 আলোচনা করব, যেখানে আমরা জানবো উদ্ভিদ বিদ্যা সম্পর্কিত, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত লেকচার নম্বর 9। এখানে আমরা জানবো জীববিজ্ঞান ও তার শাখা সমূহ, উদ্ভিদ জগৎ, ফল, জীবকোষের গঠন, প্রকৃতি, টিস্যু ও টিস্যু তত্ত্ব, জীববৈচিত্র্য, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, পরাগায়ন, ফুল, প্লান্ট নিউট্রিশন অর্থাৎ উদ্ভিদের পুষ্টি সম্পর্কে আমরা জানবো। ডক্টর মোহাম্মদ মাহমুদুন নবী, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আপনারা উপস্থিত থাকবেন এবং গত 43তম প্রিলিমিনারি পরীক্ষাও আজকের এই আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছিল। আর বরাবরের মতো একটি কথা না বললেই নয় যে শুধু লেকচার শীট নয় বা বিগত বছরের প্রশ্ন নয়, তিনটির সমন্বয়ে আমরা কি শতভাগ বা আমাদের কাঙ্ক্ষিত নম্বরে আমরা পৌঁছতে পারি এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। তিনটি বিষয় হলো, একটি হলো বিগত বছরের প্রশ্ন প্রথম ওয়ান, সেটি নট অনলি বিসিএস বাট অলসো আদার এক্সামিনেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট, অন্যান্য সরকারের যে অন্যান্য পরীক্ষা আছে বিভিন্ন দপ্তরের, সেই সব পরীক্ষার প্রশ্নের সলিউশন। 2 নম্বর হলো আলোচনায় যে আলোচনা করছি এই আলোচনাগুলো শুনবেন, এবং 3 নম্বর লেকচার শিট। এখানে 1 2 3 যে ইম্পর্টেন্ট তা না, তিনটা মিলে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখানে সিরিয়াল দেখে যে 1 নম্বর বেশি ইম্পর্টেন্ট তা নয়, 1 2 3 প্রতিটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ বিগত বছরের প্রশ্ন, লেকচার শিট এবং লেকচার, এই তিনটি সমন্বয়ে আপনারা শতভাগ বা আপনাদের কাঙ্ক্ষিত নম্বর আপনারা পেতে পারবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আশা ব্যক্ত করা যাচ্ছে। এবং আশাবাদী, শতভাগ আশাবাদী। যাই হোক, প্রথমে আমরা জানবো যে জীববিজ্ঞান, জীববিজ্ঞান ও তার শাখাসমূহ জানার আগে যে আমরা দেখেন প্রকৃতিতে আমরা এই যে জীববিজ্ঞানের যদি আলোচনা করতে যাওয়া হয়, তাহলে আমরা প্রথমেই দেখা যায় যে আমরা এই প্রকৃতি বা এই পৃথিবীতে আমরা ভূপৃষ্ঠে আমরা যা কিছু দেখি তা দুই ধরনের। যেমন এই একটি হলো কলম, এটির প্রাণ নেই, অর্থাৎ জড় পদার্থ। আরেকটি হলো যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে তাদের প্রাণ নেই বলে, কিন্তু এভাবে না, যে আর একটা লিখে যাদের জীবন আছে, যেমন জীব পদার্থ অর্থাৎ আমরা, মানুষ, অন্যান্য উদ্ভিদ প্রাণী, এগুলি কি জীববিজ্ঞানের মানে জীব পদার্থের অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি জড় পদার্থ আর একটা কি জীব পদার্থ। এই জড় পদার্থকে আবার জড় পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত হলো পদার্থ, রসায়ন, এগুলো হলো কি ভৌত বিজ্ঞান, এগুলো কি জড় পদার্থের অন্তর্গত। এবং জীববিজ্ঞানের অন্তর্গত হলো যাদের জীবন সম্পর্কিত, যাদের জীবন আছে তাদের সম্পর্কিত যে বিজ্ঞান, সেটি হলো জীববিজ্ঞান। অর্থাৎ জীবন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটি এই জীববিজ্ঞান, অথবা জীবের গঠন প্রণালী, কার্যপ্রণালী, চলাফেরা, চালচলন, আচরণাদি ইত্যাদি নিয়ে যেটি আলোচনা করা হয় সেই বিজ্ঞান হলো জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা, এটিও পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছিল যে জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কি। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হলো বায়োলজি, জীববিজ্ঞান, জীব বিজ্ঞান
যার ইংরেজি পরিভাষা হলো বায়োলজি, যার ইংরেজি পরিভাষা বায়োলজি। বায়োলজি, এই বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো বায়োস, বায়োস অর্থ জীবন, আরেকটি হলো লোগোস, আরেকটি হলো লোগোস, লোগোস অর্থ জ্ঞান, অর্থাৎ জীবনের জ্ঞান, জীবনের জ্ঞান, জীবন সম্পর্কিত জ্ঞানই বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান। এই বায়োলজি শব্দটি পরীক্ষায় এভাবে আসে যে বায়োলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বায়োলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক। এই বায়োলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক। ল্যামার্ক বায়োলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক। এই বায়োলজিকে বা জীবের ধরন অনুসারে এই জীববিজ্ঞান বা বায়োলজিকে প্রধান দুটি শাখায় ভাগ করা হয়। বিসিএস পরীক্ষা সহ পিএসসির পরীক্ষা এই প্রশ্নটি আসছিল যে জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি? একটি হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো প্রাণী বিজ্ঞান, অর্থাৎ একটি হলো বোটানি আর একটি হলো জুলজি। এটি বিসিএস পরীক্ষা সহ পিএসসি এবং চাকরির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছিল যে বায়োলজির প্রধান দুটি শাখা। এই প্রধান দুটি শাখা হলো জীবের ধরন অনুসারে। এই প্রধান দুটি শাখা হলো কি? জীবের ধরন অনুসারে। যদি আলাদাভাবে আসে তাহলে জীবের ধরন অনুসারে এই কথাটা থাকবে, আর নয়তো যদি বলা হয় যে জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি, একটা হলো বোটানি আর একটা হলো জুলজি, অর্থাৎ একটি হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো প্রাণী বিজ্ঞান। বোটানি আর একটা হলো জুওলজি। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হয় তার উপর ভিত্তি করে আবার জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ভৌত জীববিজ্ঞান আর একটি হলো ফলিত জীববিজ্ঞান। একটি হলো ভৌত মানে কি ফিজিক্যাল বায়োলজি, আর একটা হলো অ্যাপ্লাইড বায়োলজি। ফলিত জীববিজ্ঞান মানে অ্যাপ্লাইড বায়োলজি। এখন বোটানি এবং জুলজি আলাদা করে লেখার কারণ হলো বায়োলজি এবং জুলজি আপনাদের অ্যান্সার করতে হবে যে বায়োলজির জনক কে এবং বোটানির জনক কে। আপনি একটু কাইন্ডলি উত্তর করবেন বায়োলজির জনক কে, বোটানির জনক কে এবং জুওলজির জনক কে। কাকে বোটানির জনক বলে এবং কাকে জুওলজির জনক বলা হয়? জানা থাকলে ভালো, না থাকলেও ভালো, কোনো সমস্যা নেই। না থাকলে নো লিখে দিবেন যে জানা নেই বা নো, আর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 1 নম্বরে বায়োলজির জনক কে, 2 নম্বরে বোটানির জনক কে, 3 নম্বরে জুওলজির জনক কে। এটি আপনাদের কাছে প্রশ্ন। আমি জানতে চাচ্ছি যে আপনারা সাথে আছেন কিনা দেখতে চাচ্ছি, এবং আপনাদের জানেন কিনা সেটিও সেই সাথে সাথে। এবার আমরা জানবো যে বলছিলাম যে জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর এই জীববিজ্ঞানকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো ভৌত জীববিজ্ঞান আর একটি হলো ফলিত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞান ও ফলিত জীববিজ্ঞানের কিছু শাখা রয়েছে, যেখানে আমাদের আলোচনা যে জীববিজ্ঞান ও তার শাখা সমূহ, এই যে জীববিজ্ঞানের শাখা সমূহ, এই শাখা থেকে কিছু প্রশ্ন আসে। তার মধ্যে প্রথমেই আপনাদের এখানে রয়েছে ফাইকোলজি। আমরা সেই ব্যাপারে আগে পরে আসবো। ফাইকোলজি, তারপরে হচ্ছে মাইকোলজি, অর্থাৎ শৈবাল বিদ্যা, ছত্রাক বিদ্যা, যেখানে শৈবাল ও ছত্রাককে নিয়ে আলোচনা করা হয়। আমাদের জানতে হবে মরফোলজি কি। মরফোলজি মানে অঙ্গ সংস্থান বিদ্যা। আমি বিজ্ঞান পড়ানোর শুরুতে আপনাদের বলছিলাম যে আমরা যে বিষয়গুলি ছক আকারে সম্ভব, টেবিল আকারে সম্ভব, সেগুলো আমরা টেবিল আকারে শিখবো। যেমন এখানে আমরা লিখবো এভাবে যে শাখার নাম, শাখার নাম, তারপরে লিখবো আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। এভাবে আমরা পরীক্ষা লিখে নোট করে রাখবো যাতে আমাদের সুবিধা হয়। প্রথমে বলছিলাম কি মরফোলজি, 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 মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। এখানে অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক গঠন নিয়ে
উদ্ভিদ বা প্রাণীর অর্থাৎ জীবের অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক গঠন জীবের অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়, এই জন্য মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা বলা হয়ে থাকে। তারপরে আপনারা জানেন যে শারীরবিদ্যা বা ফিজিওলজি, ফিজিওলজি আমি সবগুলি লিখবো না, 2-3টা লিখবো। ফিজিওলজি মানে হলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেমন জীবদেহের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, এই সব বিষয়গুলো এই শারীরবিদ্যা আলোচনা করা হয়। জৈব রাসায়নিক, জীবদেহের জৈব রাসায়নিক কার্যাদি, জৈব রাসায়নিক কার্যাদি আলোচিত হয় এই ফিজিওলজি বা শারীরবিদ্যা অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই ফিজিওলজিতে ঘটে থাকে। তারপর ট্যাক্সোনমি মানে কি, শ্রেণী বিন্যাস বিদ্যা, যেখানে জীবের শ্রেণী বিন্যাস রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বায়োর জনক ডক্টর এবং ওয়াহিদা দুইজনে আলোচনা করছেন, ডাক্তার সাহেব এবং ওয়াহিদা আক্তার রীতি। বায়োলজির জনক দুইজনেই বলছেন এরিস্টটল। মাহমুদুন নবী এবং ওয়াহিদা আক্তার রীতি দুইজনের জ্ঞাতার্থে সহ অন্যদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বায়োলজি এবং আরো 2টা প্রশ্ন আছে, বোটানির জনককে এবং জীববিজ্ঞানের জনককে, মানে জুওলজির জনককে, এই 2টি আপনারা অ্যান্সার করবেন। আপনাদের ধন্যবাদ এবং অন্যদেরও ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন সবাই কাইন্ডলি একটু উত্তর করার চেষ্টা করবেন। তারপরে জেনেটিক্স হলো বংশগতিবিদ্যা। জেনেটিক্স বংশগতিবিদ্যা। এখানে কি করা হয়, এখানে জীব ও জিনের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়। জীব ও জিনের বংশগতি সম্পর্কিত কি আলোচনা করা হয়ে থাকে, জেনেটিক্স বা বংশগতি বিদ্যা। তারপরে রয়েছে ইভলিউশন। এই যে ইভলিউশন গত 34-36 বিসিএস সহ পিএসসি এবং চাকরির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছিল যে ইভলিউশন মানে বিবর্তন বিদ্যা। ইভলিউশন বা বিবর্তন বিদ্যা, এখানে কি নিয়ে আলোচনা করা হয়, প্রাণের বিকাশ বিবর্ধন বা প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় সম্পর্কে আলোচনা করা হয় ইভলিউশন বা বিবর্ধন বিদ্যায়। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ এখানে প্রাণীর বিকাশ, বিবর্তন ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীর বিকাশ, বিবর্তন ও ক্রমবিকাশ সম্পর্কে এই ইভলিউশনে আলোচনা করা হয়ে থাকে। দেখেন ট্যাক্সোনমিতে জীবের, এখানে ট্যাক্সোনমি লেখা হয় না, জীবের শ্রেণীবিন্যাস, আর ইভলিউশনে কি প্রাণীর বিকাশ বা প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধে আলোচনা করা হয়। হিস্টোলজি যেখানে জীবদের অর্থাৎ টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী আলোচনা করা হয়। ইকোলজি বাস্তুতন্ত্রবিদ্যা বা বাস্তুবিদ্যা যেখানে পরিবেশের সাথে জীবদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অ্যানথ্রোপোলজি, এখানে দেখেন প্রাণী জগতের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা ইভ্যালুয়েশনে। অ্যানথ্রোপোলজি একটু খেয়াল করবেন, অ্যানথ্রোপোলজি ডাক্তার সাহেব এটা ভালো জানবেন। অ্যানথ্রোপোলজি মানুষের উৎপত্তি ও বিকাশ, এখানে প্রাণী জগতের উৎপত্তি ও বিকাশ এটা পড়ে গেছেন। আছে মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় অ্যানথ্রোপোলজিতে। প্রাণী জগৎ মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় অ্যানথ্রোপোলজিতে। বিথিরানি অদন্তিকা, বোটানির জনক থিওফ্রাস্টাস, ডাক্তার এরিস্টটল, জুলজি এরিস্টটল, বোটানি থিওফ্রাস্টাস। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যে আমরা জেনে গিয়েছি যে
অর্থাৎ জুওলজি এবং বায়োলজি, বায়োলজি এবং জুওলজি দুটির জনক এরিস্টটল। এরিস্টটল গ্রিক বিজ্ঞানী এরিস্টটল এবং প্রাণী কি উদ্ভিদ বিজ্ঞান বা বোটানির জনক হলো থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। এবার আমরা জানবো এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি আপনারা জানেন যে হরমোন গঠিত সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই। যেমন ডাক্তার দেখবেন যে টিএসএইচ, FT3, FT4 বা T4, T3 টেস্ট দিয়ে থাকে। এই যে টিএসএইচ, FT3, FT4 দিয়ে থাকে, এগুলো হরমোন সম্পর্কিত। অর্থাৎ আমরা হরমোন সম্পর্কিত কোনো সমস্যা ভুগলে ডাক্তার হয় এন্ডোক্রাইনোলজির ডাক্তারের কাছে আমরা গিয়ে থাকি। তার মানে এন্ডোক্রাইনোলজি মানে জীবদের হরমোনের কার্যকারিতা এবং এন্ডোক্রাইনোলজিতে কি থাইরয়েডের চিকিৎসা। যদি বলা হয় যে জীববিজ্ঞানের কোন শাখায় থাইরয়েডের চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়, এই এন্ডোক্রাইনোলজিতে। এন্ডোক্রাইনোলজিতে থাইরয়েড সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে। এন্টোমোলজি, এন্টোমোলজি মানে কীটপতঙ্গ বিদ্যা। কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন সম্পর্কে আলোচনা করা হয় এন্টোমোলজি। অনকোলজি, এটিও পিএসসির বিভিন্ন পরীক্ষা ছিল। অনকোলজি, অনকোলজি, অঙ্কোলজি, অঙ্কোলজি মানে টিউমার সংক্রান্ত বিদ্যা। অঙ্কোলজি মানে টিউমার সংক্রান্ত বিদ্যা। T3TSH ফর থাইরয়েড। এই যে ডাক্তার সাহেব আছেন আমাদের জন্য এইসব বিষয়ে, ডাক্তার সাহেব ভালো বলতে পারবেন, কারণ আমরা তো ডাক্তার না। আমরা যারা আছি অন্যরা হয়তো বিজ্ঞান বা অন্য কোনো ডিসিপ্লিনের স্টুডেন্ট না। ডাক্তার সাহেব তো অনকোলজি, ক্যান্সার, যে টিউমার, অন কাইন্ড অফ ক্যান্সার, হ্যাঁ, টিউমার সংক্রান্ত বা ক্যান্সার সংক্রান্ত আলোচনা করা হয় অনকোলজিতে। তারপরে আছে অপথালমোলজি, যেখানে অক্ষি মানে চোখ বিষয়ক আলোচনা করা হয়, অপথালমোলজি। তারপরে রয়েছে অস্টিওলজি, অস্টিওলজি হাড় বিষয়ক চিকিৎসা। হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান হলো অস্টিওলজি, অস্টিওলজি। তারপরে যে প্রশ্নটি অনেকবার আসছে সেটি হলো পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স দেখবেন হাসপাতালে লেখা থাকে NICU বা SIBU, এরকম লেখা থাকে। NICU মানে নিউনেটাল ইনভেস্টিগেশন কেয়ার ইউনিট। এই যে সেখানে শিশু সম্পর্কে, বা PICU লেখা থাকে পেডিয়াট্রিক্স। শিশু চিকিৎসা সম্পর্কিত আলোচনা যেখানে করা হয় পেডিয়াট্রিক্স। তারপরে হচ্ছে হর্টিকালচার, হর্টিকালচার উদ্যান বিদ্যা। হর্টিকালচার পেডি মানে বেবি, এই যে ডাক্তার আমাদের ডাক্তার স্যার লিখে দিচ্ছেন পেডি মানে বেবি, পেডিয়াট্রিক্স মানে বেবি মানে শিশু সম্পর্কিত বিজ্ঞান। হর্টিকালচার উদ্ভিদ বিজ্ঞান। এবার আপনাদের জন্য প্রশ্ন, মৌমাছি চাষ বিদ্যাকে কি বলা হয় এবং পাখি পালন বিদ্যা। মৌমাছি চাষ বিদ্যা এবং পাখি পালন বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি, পাখি পালন, এই দুইটা আপনারা বলবেন। মৌমাছি ও পাখি পালন, এই দুইটা গত 31, 32, 38 এবং 14তম বিসিএস সহ কয়েকটি বিসিএস পরীক্ষা, চাকরির বিভিন্ন পরীক্ষা আছে। একটি হলো মৌমাছি চাষবিদ্যা আর একটি হলো পাখি পালন বিদ্যা। এবার আমরা আসি আরো একটি বিষয় যেটি বারবার আসে, সেটি হলো সেরিকালচার বা রেশম চাষ। সেরিকালচার, সেরিকালচার রেশম চাষ। তারপরে আসে মৎস্য চাষ সম্পর্কে, যেমন পিসিকালচার, পিসিকালচার মৎস্য চাষ। সেরিকালচার মানে রেশম চাষ, রেশম সম্পর্কিত, আর এটা কি মৎস্য সম্পর্কিত। তারপরে যে বিষয়গুলো আছে যে চিংড়ি চাষ, পোরন বা শ্রিম কালচার, পোরন বা শ্রিম কালচার। ফার দিন লেকচার নাম্বার 9, লেকচার নাম্বার নট 1 আপনারা আগে শিখেছেন ভাই। ও ভুলে করে এখানে লেকচার নাম্বার 1 আসতেছে স্ক্রিনে, কিন্তু 1 হবে না, 9 হবে। যদি জাবেদ শুনে থাকো তাহলে জাবেদ আপনাকে বলছি যে এটা 9 করে দিন। সবাই কনফিউজ যে লেকচার নাম্বার 9 হচ্ছে কি লেকচার নাম্বার 1 হচ্ছে। লেকচার নাম্বার 1 নয়, লেকচার নাম্বার 9 হবে। আজকে লেকচার নাম্বার 9, কারণ আপনারা গত মাসের আগের মাসে নভেম্বরেই করে ফেলছেন।
মৌমাছি এপিকালচার, ওহিদা, ডাক্তার, তারপরে বিথি, সবাই অ্যান্সার করে ফেলছেন। তারপর আছে লাক্কা চাষ বা ল্যাক কালচার, লাক্কা চাষ বা ল্যাক কালচার। যাই হোক, এখানে দেখেন কেন বলা হয়েছে, একটি হলো এপি, একটা হলো এ বি। একটু খেয়াল করেন, এপি আর এবি এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে যায়। এই কারণে অনেক ভাই বন্ধুরা ভুল করে থাকেন যে এপি এবং এবি। এই যে এপি কালচার, এপির সাথে যদি কালচার, এপি এটা হলো মৌমাছি, আর এবি এটি কি পাখি। অ্যাবিস আমরা জানি অ্যাবিস পাখি, আর এটা কি মৌমাছি, মৌমাছি। এখানে এবি কালচারের জায়গায় অন্য একটি বিষয় আসতে পারে, সেটা হলো অর্নিথোলজি। অর্নিথোলজি, এটার পরিবর্তে আসতে পারে অর্নিথোলজি। অর্নিথোলজি, অর্নিথোলজি তো কি করে, অর্নিথোলজি তো পাখি বিষয়ক আলোচনা করা হয়ে থাকে। কেন অর্নিথোলজি আপনাদের এখানে উল্লেখ করলাম, কিছুক্ষণ আগে আপনারা জানছেন ক্যান্সার বা টিউমার সংক্রান্ত বিদ্যাকে বলা অঙ্কোলজি। অঙ্কোলজি, এই অঙ্কোলজি দেখেন, আপনি অঙ্কোলজি পড়ে গেছেন বা পরীক্ষা আছে অর্নিথোলজি, পুরোটা না দেখে অনেক সময় অ্যান্সার করে বললেন যে অর্নিথোলজি অঙ্কোলজি একটা মিল মতো দিয়ে দেয়, এটা তো ক্যান্সার বা টিউমার সংক্রান্ত নয়। একটু খেয়াল করবেন, এটাও কি পাখি সম্পর্কিত বিদ্যা পালন নিয়ে আলোচনা করা হয় অর্নিথোলজিতে। এই বিষয়গুলোই পড়লে হবে, এবং সাথে তো বিগত বছরের প্রশ্ন এবং লেকচার শিটে যা রয়েছে তা। এবার আমরা জানবো কোষ সম্পর্কে। আপনারা দেখেন যে আপনারা সবাই জানেন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে, রবার্ট হুক। এই কোষ কি, আমরা যদি কোষের কথা বলি আপনারা সবাই জানেন যে কোষ কি। ভেজিটেবল কিসের আলকোনা, ভেজিটেবলস কিসে আলকোনা। ভাত ফারদিন, আপনার প্রশ্নটা বুঝি নেই ভাই, আপনি লেকচারটা মনোযোগ সহকারে শুনেন। ফাহাদ ফারদিন, আপনি যা লেকচার দিচ্ছি তা আগে মনোযোগ সহকারে শুনেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর আপনার প্রশ্নটা ভালো করে বোঝা যায়নি ভাই। যাই হোক, আমি আসছিলাম যে কোষ সম্পর্কে, যে এবার কোষ নিয়ে আমরা জানবো যে কোষ কি। কোষ হলো, দেখেন অনেক সময় এভাবে আসে যে জীবের ফাংশনাল, এটা কি জীবদের গঠন, স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট, বা গঠন ও কার্যকরী একককে বলা হয় কি কোষ। জীবের গঠন ও কার্যকরী একক হলো কোষ। বাংলা তো আসে, ইংলিশও আসে, যে ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ কি, ইউনিট অফ বায়োলজি, কি ইউনিট অফ জুলজি, জীববিজ্ঞানের বা জীবের, জীবের আমরা জীব বলি বা জীববিজ্ঞান বলি, যাই বলি না কেন, জীবের ফাংশনাল এবং স্ট্রাকচারাল অর্থাৎ কার্যকরী ও গাঠনিক একক হলো কোষ। এখানে এখানে মূলত জৈবিক ও ক্রিয়ামূলক কার্যকলাপ হয়ে থাকে, অর্থাৎ জীবের ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য ব্যবহারকারী একক হলো এই জীব কোষ। সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, সকল জীবেই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। 1665 সালে রবার্ট হুক, 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম, এখানে যদিও সাল দেওয়া নেই, তারপর আমি বললাম যে 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কি এই কোষ আবিষ্কার করেন। কোষ আবিষ্কার করেন কে, রবার্ট হুক। কত সালে, 1665 সালে। ও এখানে দেওয়া আছে অন্য ডান পাশে দেওয়া রয়েছে যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রের কর্কের পাতলা সেট থেকে প্রথম কোষ আবিষ্কার করেন, দেওয়া রয়েছে। দেখেন এখানে রয়েছে অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। আবার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রাক কেন্দ্রিক আর একটা হলো সুকেন্দ্রিক। এখানে নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটি হলো আদি কোষ যাকে বলা হয় প্রাক কেন্দ্রিক, একটি হলো আদি কোষ বা প্রাক কেন্দ্রিক যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেখানে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের গঠনের উপর বা সংগঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো আদি কোষ বা প্রাক কেন্দ্রিক, এখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, এবং এখানে কোষ বিভাজন বা জনন প্রয়োজন কার্যক্রম হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এই প্রাক কেন্দ্রিক বা আদি কোষে যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেখানে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে রয়েছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, যেখানে
সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, কি সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এখানে কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায়। সুকেন্দ্রিক বা প্রকৃত কোষে কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়া, এবং সেখানে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। অবস্থান ও কাজের ভিত্তিতে আবার কি কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি কি দেহকোষ, আরেকটি হলো কি জনন কোষ। দেহকোষ ও জনন কোষ। দেহকোষে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি আলোচনা করা হয়ে থাকে, আর জনন কোষ যৌন প্রজনন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই যে কোষ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে, প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক। এগুলি আমরা জানলাম। এবার আমরা জানবো যে কিছু কোষ অঙ্গাণু রয়েছে, বিভিন্ন উদ্ভিদের কিছু কোন কোষ অঙ্গাণু রয়েছে, তার উপর যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আমরা জানবো। তার মধ্যে অন্যতম হলো নিউক্লিয়াস। একটু খেয়াল করবেন এবং নোট করে রাখবেন, সব বিষয়গুলি আমি লিখতে পারবো না। এখানে নিউক্লিয়াস আবিষ্কার করছেন রবার্ট ব্রাউন 1831 সালে। নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন কত সালে? 1831 সালে। 1831 সালে এই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র বলা হয়। কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। কিসের? কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র। খেয়াল করবেন, অনেক আরো কিছু বিষয় আসবে, এরকম একই জিনিস মনে হচ্ছে। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণ কেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস হলো কোষের যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত স্পষ্ট ক্ষুদ্রাঙ্গ বিদ্যমান, তাই যে অধিকতর ঘন। দেখ, কোষ আঁকার সময় থাকলে, আমি কোষ আঁকতে যাই, রিটেন এটা দরকার, আপনাদের ক্লিতে দরকার না। কোষ আঁকতে গেলে দেখা যাবে আধা ঘন্টা বা 15-20 মিনিট সময় যাচ্ছে, আপনাদের লেকচার শেষ হবে না। তাই আমি আঁকছি না, আপনারা দেখে নিবেন। যদি কারো সমস্যা হয় তাহলে আপনাদের নাম্বার দেওয়া আছে আমার, এবং আমার ইউটিউব চ্যানেলে মার্স ফ্রডেরও নাম্বার আছে, আপনাদের কাছে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি একে আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। কোষে যে অধিকতর ঘন অপেক্ষাকৃত স্পষ্ট ক্ষুদ্রাঙ্গ বিদ্যমান, তাই হলো কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয় থাকে। কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াস কি করে? কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। সকল কাজ নিয়ন্ত্রণ। পরীক্ষায় কোনটি সঠিক বা নিউক্লিয়াসের কাজ নয় কোনটি বা কাজ, এইভাবেও আসে। অথবা 4টা অপশন দেওয়া থাকে, একটা সকল কাজ নিয়ন্ত্রণ করার নিচের কোনটি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, বা আরো একটা অপশনে দিয়ে দিল, এইভাবে 4টি দিয়ে থাকবে, দেওয়া থাকে। বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এই নিউক্লিয়াসে কি ক্রোমোজোমে, যেখানে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। কোথায়? নিউক্লিয়াসে। সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে, তবে পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াসই থাকে, তবে পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। কি বলা হয়? সিনোসাইট। সিনোসাইটে কয়টি নিউক্লিয়াস থাকে? একাধিক। এখানে 2টি, 3টি, 4টি না, একাধিক। সিনোসাইটে একাধিক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয়, বা প্রাণীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। নিউক্লিয়াসে 4 ধরনের। একটা হলো নিউক্লিয়ার ঝিল্লি বা মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম নিয়ে গঠিত। নিউক্লিয়াস এই 4 ধরনের নিয়ে গঠিত। একটা হলো নিউক্লিয়ার ঝিল্লি বা মেমব্রেন বা পর্দা একটি, তারপর নিউক্লিওপ্লাজম আর 2 নম্বর, 3 নম্বরে নিউক্লিওলাস, ও 4 নম্বর হলো ক্রোমোজোম। এই যে বংশগতির বৈশিষ্ট্য সকল কাজ নিয়ন্ত্রণ করে ক্রোমোজোমের মাধ্যমে, সেখানে জিন রয়েছে, আরো বিষয় আছে অনেকগুলো, এগুলো আলাদা আলাদা ভাবে আসবে। ক্রোমোজোমের একটি পার্ট। লোহিত কণিকা, অনুচক্রিকা প্রভৃতিতে নিউক্লিয়াস থাকে না। নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না? লোহিত চক্রিকা এবং অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না, শ্বেতকণিকায় থাকে।
লোহিত চক্রিকা এবং অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। তারপরে বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক, সরি এবার ক্রোমোজোম একটু খেয়াল করেন। এই নিউক্লিয়াসের সাথে আমরা জানলাম ক্রোমোজোম। ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক। ক্রোমোজোম যদি আপনাদের এখানে আলোচনায় আসেনি, কিন্তু জাস্ট নিউক্লিয়াসের একটি অংশ ক্রোমোজোম, এই জন্য আলোচনা করছি। আপনি লিখে নিন যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো ক্রোমোজোম। যদি ক্রোমোজোম দেওয়া থাকে তাহলে নিউক্লিয়াস অ্যান্সার করবেন না, আর যদি ক্রোমোজোম অপশনে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসে চলে আসবে। বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক। দুই ধরনের ক্রোমোজোম রয়েছে, একটি হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। একটি ক্রোমোজোম বা সোম যাই বলি, একটি হলো অটোজোম বা অটোসোম, আরেকটি হলো সেক্স ক্রোমোজোম বা সোম। এখানে অটোজোম বা অটোসোম এটি হলো 44টি বা 22 জোড়া, 44টি বা 22 জোড়া। আর এটি হলো দুইটি সেক্স ক্রোমোজোম হলো 2টি বা 1 জোড়া। অর্থাৎ মানবদের ক্রোমোজোম 43 জোড়া, মানুষের কোষে 43 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। মানব দেহে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 46টি বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোম দুই ধরনের, অটোসোম এবং সেক্স ক্রোমোজোম। অটোসোম হলো 44টি এবং সেক্স ক্রোমোজোম হলো 2টি, 44টি এবং 2টি। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া, আমি আগে বলছিলাম যে নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়ে থাকে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়ে থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের প্রাণ শক্তি। দেখেন, প্রাণকেন্দ্র আর একটা হলো প্রাণ শক্তি বা শক্তিঘর বা পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া 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 একে বলা হয় কি? প্রাণ শক্তি। কোষের প্রাণ শক্তি বা শক্তিঘর, ইংলিশে বলে পাওয়ার হাউস। শক্তিঘর, প্রাণ শক্তি বা শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। 1898 সালে বেন্ডা এটি আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন 1892 সালে বেন্ডা আবিষ্কার করেন। এটি দ্বি-স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ করা থাকে, যাকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির মধ্যে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। যাই হোক, এটি খুব একটা এভাবে আসে না, আসে যে এই কোষের প্রাণ শক্তি বা শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা 1898 সালে। মাইটোকন্ড্রিয়াতে কত পার্সেন্ট প্রোটিন থাকে? এটি বিসিএস পরীক্ষা আসছিল এবং পিএসসি এর বিভিন্ন পরীক্ষা ছিল। সাধারণত 73%, কিন্তু যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে 72 থেকে 73%। 72 থেকে 73% প্রোটিন থাকে। 72 থেকে 73% প্রোটিন থাকে। 25 থেকে 27% লিপিড, 0.5% আরএনএ এবং অন্যান্য সামান্য অন্যান্য ডিএনএ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অর্থাৎ অন্যান্য খনিজ লবণও থেকে থাকে। তার মানে 72 থেকে 73% প্রোটিন আর 25 থেকে 27% কি লিপিড থাকে। এর দেহে শ্বসন অঙ্গাণু থাকে। শ্বসন অঙ্গাণু কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে।
23 পেয়ার, হ্যাঁ 23 পেয়ার বা 46টি ক্রোমোজোম। তার মধ্যে একটি হলো অটোজোম আর একটি হলো সেক্স ক্রোমোজোম। অটোজোম হলো 22 জোড়া বা 44টি এবং সেক্স ক্রোমোজোম হলো 2টি বা 1 জোড়া। এবার আমরা জানবো রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম বা প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এখানে স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন হয়, আমিষ বা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এই রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কেননা এখানে আমিষ বা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে থাকে, বিধায় রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তারপরে আমরা জানবো প্লাস্টিড বা বর্ণদ্বার সম্পর্কে। প্লাস্টিড বা বর্ণাধার। প্লাস্টিডের আর একটি নাম হলো কি বর্ণাধার। বর্ণাধার, প্লাস্টিড বা বর্ণাধার। একটু খেয়াল করেন, আমরা যদি প্লাস্টিডের কাজ জানি তাহলেই জেনে যাবে প্লাস্টিড কি করে, খাদ্য প্রস্তুত করে। প্লাস্টিড, প্লাস্টিড খাদ্য প্রস্তুত, খাদ্য প্রস্তুত করে। প্লাস্টিড কি করে? খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয় বা জমা করে এবং উদ্ভিদের দেহকে বর্ণময় আকর্ষণীয় করে। উদ্ভিদের দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলে। উদ্ভিদের দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলে। উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলে। এই তিনটি কাজ দেখে একটু খেয়াল করেন যে খাদ্য প্রস্তুত করে। আমরা জানি যে খাদ্য উদ্ভিদের কোন অঙ্গ খাদ্য প্রস্তুত করে? ক্লোরোপ্লাস্ট। তার মানে প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হলো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট যেখানে কি সবুজ রঞ্জক, সবুজ কণিকা রয়েছে, রঞ্জক কণিকা রয়েছে। এই ক্লোরোপ্লাস্ট এই সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এই ক্লোরোপ্লাস্টে কি করে? খাদ্য প্রস্তুত করে। খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট, খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। যদি আলাদা আসে যে খাদ্য সঞ্চয় করে নিচের কোনটি? প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট না তিনটি? না, তখন আপনি কি দিলেন? লিউকোপ্লাস্ট। এই জন্য আমি এবার কাজের সাথে সাথে আলাদা করে দিলাম। তারপর উদ্ভিদের দেহকে বর্ণময় আকর্ষণীয় করে তোলে, পরাগায়নে সাহায্য করে, আকর্ষণীয় করে তোলে এবং পরাগায়নে সাহায্য করে, সেটি হলো ক্রোমোপ্লাস্ট, 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 ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টে সবুজ রং ব্যতীত অন্য যে কোনো রং সৃষ্টিকারী প্লাস্টিড। কেননা ওই সবুজ রং হলো কি ক্লোরোপ্লাস্টে রয়েছে, বাকি সমস্ত রং এই ক্লোরোপ্লাস্টে রয়েছে। এই কি ক্রোমোপ্লাস্টে রয়েছে। ক্রোমোপ্লাস্টে কি কারণ এই পুষ্প রঙিন ও সুন্দর হয়, ফুল সুন্দর ও রঙিন হয় কেন? এই ক্রোমোপ্লাস্টের কারণে। 40তম বিশেষ পরীক্ষা কাজ ছিল। সবুজ ফল পাকলে রঙিন হয় ক্রোমোপ্লাস্টের কারণে, পরাগণে সাহায্য করে এই ক্রোমোপ্লাস্ট। এখানে আরো কিছু কোষ অঙ্গাণু জানার দেওয়ার দরকার ছিল, যদিও দেয়নি, আমি আপনাদের সাথে আলোচনা করছি। একটি হলো গলগি বস্তু, আপনি লিখে নেবেন। গলগি বস্তু, গলগি বস্তু হলো হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। আমাদের ডাক্তার সাহেব আসছেন, তিনি ভালো বলতে পারবেন। গলগি বস্তু হরমোন নিঃসরণে সহায়তা করে থাকে বা ভূমিকা রেখে থাকে। কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় বা ট্রাফিক পুলিশ বলে। গলগি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বা ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। কোষের ট্রাফিক পুলিশ বা এই প্যাকেজিং কেন্দ্র বলা হয় গলগি বস্তুকে। তাছাড়া উদ্ভিদের
উদ্ভিদ কোষে গলগি বস্তুতে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। যেখানে রাইবোজোমকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি, সেখানে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় এই গলগি বস্তুকে। গলগি বা গলজি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ট্রাফিক পুলিশ বা প্যাকেজিং কেন্দ্র, যেটি হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। আবার আমি বলছি, গলগি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ বা প্যাকেজিং কেন্দ্র, যেটি হরমোন নিঃসরণে ভূমিকা রেখে থাকে। তারপরে লাইসোজোম, জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম, রাইবোজোম না, লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, কোষীয় পরিপাকে সাহায্য করে। এই অঙ্গাণুকে কোষের পাকস্থলী বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কোষের পাকস্থলী বা সুইসাইডাল স্কোয়াড বলা হয় লাইসোজোমকে। একে আরো একটি নাম বলা হয় আত্মঘাতী থলিকা। সুইসাইডাল স্কোয়াড মানে আত্মঘাতী থলিকা। কাকে? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা কোষের পাকস্থলীও বলা হয়ে থাকে লাইসোজোমকে। সাথে সাথে আপনারা প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এটি জেনে নেবেন। যেমন প্রোটোপ্লাজমকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, কেননা পানির অপর নাম জীবন। এখানে 70 থেকে 90 ভাগেই শতকরা 70 থেকে 90 ভাগেই পানি। কোথায়? প্রোটোপ্লাজমে। এই জন্য একে ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে। ফ্লুইড অফ লাইফ, প্রোটোপ্লাজম, এগুলো আপনি জেনে নেবেন। এবার আমরা জানবো কোষ বিজ্ঞান। এই কোষ বিভাজন আপনাদের জন্য হোমওয়ার্ক। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন আপনাদের জন্য হোমওয়ার্ক। 3 ধরনের কোষ বিভাজন হয়। কিছুক্ষণ আগে আমরা কোষের ও কাজের ভিত্তিতে কোষকে ভাগ করেছি, নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করেছি, সেখানে আপনি এই শব্দগুলো জেনেছেন, মাইটোসিস এবং মিওসিস। তারপরে টিস্যু এবং টিস্যু কালচার, কি টিস্যু এবং প্লান্ট টিস্যু। এখানে আপনি দেখবেন যে উদ্ভিদে 2 ধরনের টিস্যু রয়েছে, একটি ভাজক টিস্যু আর আছে কি স্থায়ী বা কলা টিস্যু। এখানে আপনারা দেখে নেবেন, একটু আপনাদের জন্য হোমওয়ার্ক, রিডিং পড়া, জাস্ট একটু দেখে নেবেন। তারপরে রয়েছে প্ল্যান্ট ডাইভার্সিটি বা উদ্ভিদ বৈচিত্র্য। দেখেন, আমাদের সমাজে নানা বৈচিত্র্যের লোক রয়েছে, নানা ধর্মের, নানা জাতির, নানা কৃষ্টি কালচারের লোক রয়েছেন। তেমনি উদ্ভিদও কি রয়েছে? বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। তাদের জিনগত, পরিবেশগত, প্রথাগত, বিভিন্ন কি বাসগত, আবাসগত, বিভিন্নগত বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যকে একাত্রে কি বলা হয়? উদ্ভিদ বৈচিত্র্য বা প্ল্যান্ট ডাইভার্সিটি বলা হয়ে থাকে। এই প্ল্যান্ট ডাইভার্সিটিতে বৃক্ষ নিয়ে আলোচনা করা হয়, যেখানে সুস্পষ্ট একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠলকে বৃক্ষ বলা হয়। এরা বহু বর্ষজীবী, উদাহরণ কাঁঠাল, নারিকেল, আপনারা এগুলো জানেন। তারপরে রয়েছে সার বা গুলুম, আন্ডার সার বা উপগুলুম, হার বা বিরুৎ, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো খুব একটা আপনাদের জন্য জটিল বিষয় নয়, কোনোটাই জটিল বিষয় নয়, কিন্তু এগুলো আরো জটিল নয়। আপনারা দেখে নেবেন, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে এবং প্রশ্ন থাকে অবশ্যই করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় আধা ঘন্টার উপরে ক্লাস নিলাম, অর্থাৎ 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আপনাদের কমেন্ট বক্সে দেখতে চাই। কোষ বিভাজন বুঝি না, ফারদিন, কোষ বিভাজনের কোনটি বোঝেন নাই ভাই? বলেন, কোষ বিভাজনের একটু আগে আপনি পড়েন ভাই, আপনি বুঝবেন। যদি সময় থাকে সর্বশেষ আপনাদের আলোচনা করব। আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে ফাহাদ, আমি আলোচনা করব। আগে যেমন আপনার প্রতিটা প্রশ্নে আপনি আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, সবাই প্রিয়, আর আপনি একটু বেশি প্রিয়, কেননা আপনি প্রশ্ন করেন এবং সবাই উত্তর দেয়, আপনি বেশি প্রশ্ন করেন। এই প্রশ্ন করে সক্রিয় থাকা খুবই ভালো একটি লক্ষণ। আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আমি যদি সুযোগ থাকে আপনারটা আমি অবশ্যই উত্তর দেব ভাই। আপনি একটু দেখেন যে কোষ বিভাজনগুলি বুঝছেন কিনা, ইয়েস অর নো। যদি না বুঝেন রিডিং করে, তাহলে আমি অবশ্যই আলোচনা করব সময়ের সাপেক্ষে। আমরা একটু ছত্রাক, শৈবাল, তারপর ফান, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, এগুলো আমাদের খুবই সর্বশেষ উদ্ভিদের পুষ্টি, যেখানে 15তম বিসিএস থেকে শুরু করে 40তম বিসিএস পরীক্ষায়, প্রায় বিসিএস পরীক্ষায় এই উদ্ভিদের পুষ্টি বিজ্ঞান সম্পর্কে আসছে।
এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে আলোচনা করব। এই কারণে একটু আপনাদের বিষয়টি আপাতত আমরা অফ রাখলাম, আলোচনা ইনশাল্লাহ আপনারটা থাকবে, নো টেনশন। বলছিলাম যে আমরা কি ছত্রাক নিয়ে আলোচনা করব। এই ছত্রাক নিয়ে আলোচনা করার পূর্বে এখানে দেখেন যে চেয়েছিলাম সালোক সংশ্লেষণ বা শস্য নিয়ে আলোচনা করবো না, আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি ছত্রাক, ছত্রাক বা ফাঙ্গাস। ছত্রাক একটু খেয়াল করে নিবেন আপনারা, এখানে অনেক বিষয় আসবে। ছত্রাক একটু খেয়াল করেন, সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ, সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ। ছত্রাক বা ফাঙ্গাস কি? সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী অপুষ্পক, অপুষ্পক, পুষ্পক আর অপুষ্পক, সপুষ্পক আর অপুষ্পক উদ্ভিদ আপনারা সবাই জানেন, যেখানে ফুল হয় আর ফুল হয় না। অপুষ্পকে কি? ফুল হয় না। সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। কোষ প্রাচীর কি? কাইটিন। কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। খেয়াল রাখবেন এটার সাথে শৈবালের কিন্তু কন্ট্রাডিকশন রয়েছে। কাইটিন দ্বারা গঠিত এবং কোষে সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, গ্লাইকোজেন। ছত্রাকের কোষে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। খেয়াল করেন, ছত্রাক কি? সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ, কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত এবং সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। লিউকোপ্লাস্টে যে খাদ্য সঞ্চয় রাখে সেই খাদ্যটা হলো গ্লাইকোজেন, অর্থাৎ এই ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। যেমন মিউকর, ব্যাঙ্গের ছাতা, ইস্ট, পেনিসিলিয়াম বা অ্যাগারিকাস, এগুলি কি? সবেই এই ছত্রাকের অন্তর্ভুক্ত, ছত্রাকের অন্তর্ভুক্ত। পাউরুটি, দই, পনির ইত্যাদি শিল্পে ব্যবহৃত হয়। মূল্যবান অ্যান্টিবায়োটিকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মূল্যবান অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়াম কি? ছত্রাক থেকেই পাওয়া যায়। আলুর মরক রোগ ও ধানের বাদামি দাগ রোগ হয় এই ছত্রাকের কারণে। আলুর মরক রোগ, আলুর মরক রোগ এবং ধানের বাদামি রোগ হয় কি? ছত্রাকের কারণে। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। কিছুক্ষণ আগেই কি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আমরা জেনেছি, যেখানে প্রথমে কি সাইকোলজি ও মাইকোলজি, আমরা মাইকোলজি কি ফিজিক, ফাইকোলজি ও মাইকোলজি আমরা জেনেছিলাম। মাইকোলজি মানে কি? ছত্রাক সম্পর্কিত বিদ্যা। অসম্পূর্ণ ছত্রাককে বলা হয় হেলমিল থোস্পোরিয়াম। হেলমিল থোস্পোরিয়াম পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট বলে দিলাম। অন্যান্য চাকরির অন্য পরীক্ষা ছিল, পিএসসির পরীক্ষা ছিল হেলমিল থোস্পোরিয়াম, হেলমিল থোস্পোরিয়াম, হেল মিল থোস্পোরিয়াম, স্পোরিয়াম। অসম্পূর্ণ ছত্রাক, অসম্পূর্ণ ছত্রাককে বলা হয় হেলমিল থোস্পোরিয়াম। আমি বলছিলাম যে ছত্রাকের উদাহরণ কি? মিউকর, অ্যাগারিকাস বা ব্যাঙ্গের ছাতা। এই অ্যাগারিকাসকে বলা হয় ব্যাঙ্গের ছাতা, অ্যাগারিকাস, অ্যাগারিকাস বা ব্যাঙ্গের ছাতা, অ্যাগারিকাস বা ব্যাঙ্গের ছাতা। এই অ্যাগারিকাসকে কি বলা হয়? ব্যাঙ্গের ছাতা বলা হয়। এটি মাশরুম নামেও পরিচিত, মাশরুম, মাশরুম নামেও পরিচিত। এরাও অপুষ্পক, যেহেতু ছত্রাক, ছত্রাক কি? অপুষ্পক। সবজি হিসেবে খাওয়া যায়। অ্যাগারিকাস বা মাশরুম বা ব্যাঙ্গের ছাতা কি? সবজি হিসেবে খাওয়া হয়। এর ফ্রুট বডি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই ছত্রাকের ফ্রুট বডি কি হিসেবে ব্যবহৃত হয়? খাদ্য হিসাবে। তার মানে যদি বলা হয় যে ফ্রুট বডি কোন যদি পাওয়া যায়? অ্যাগারিকাসে। অ্যাগারিকাস না থাকলে কি? ছত্রাকে। অ্যাগারিকাস না থাকলে কি? ছত্রাকে ফ্রুট বডি পাওয়া গিয়ে থাকে। এই ছত্রাক বা অ্যাগারিকাস, অ্যাগারিকাস হলো প্লাস্টিক বিহীন, প্লাস্টিক বিহীন, এখানে বর্ণ থাকে না, বর্ণাধার থাকে না, প্লাস্টিক বিহীন উদ্ভিদ। অ্যাগারিকাস হলো প্লাস্টিক বিহীন উদ্ভিদ। আরো একটু উদাহরণ, ছত্রাকের ইস্ট, এটিও পরীক্ষায় 37তম বিশেষ কয়েকটি পরীক্ষা আসছিল। ইস্ট একটি মাত্র কোষ দ্বারা গঠিত। ইস্ট, ওয়াইএসটি, ইস্ট, ইস্ট হইল একটি মাত্র কোষ দ্বারা গঠিত, অর্থাৎ একটি মাত্র দেহকোষ দিয়ে গঠিত কোষ প্রাচীর মৃত, কোষ প্রাচীর মৃত, যা প্রোটিন, লিপিড, কাইটিন, পলিস্যাকারাইড দিয়ে গঠিত।
দেহে ক্লোরোফিল নাই, এরা মৃত্যুজীবী। যেহেতু ক্লোরোফিল নাই, প্লাস্টিক বিন ক্লোরোফিল তো থাকবে না। এই ইস্ট রুটি ও মদ তৈরিতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। ইস্ট রুটি ও মদ তৈরিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়ে থাকে। চর্মরোগ নিরাময়ে ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। কোকো বীজ সুগন্ধীকরণে ইস্ট ব্যবহৃত হয়ে থাকে। কোকো বীজ সুগন্ধীকরণে ইস্ট ব্যবহৃত হয়ে থাকে। এককোষীয় প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। ইস্ট এককোষীয় প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। আর আমরা সচরাচর যেটি জানি ইস্টের ব্যবহার, সেটা হলো পাউরুটি বা রুটি ফোলাতে। পাউরুটি বা রুটি ফোলাতে কি ইস্ট ব্যবহার করা হয়ে থাকে, এবং রুটি ও মদ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে ইস্ট। ইস্টের সাথে সাথে আমরা আরেকটা বিষয় জানবো, সেটি হলো শৈবাল। ইস্টের সাথে সাথে কি শৈবাল। শৈবাল কি? মূল কাণ্ড পাতা নেই। এভাবে আসে যে নিচের কোনটির মূল কাণ্ড পাতা নেই। মূল কাণ্ড পাতা নেই কিসের? শৈবালের। তো খেয়াল করবেন, এটার সাথে মিল থাকবে। শৈবাল, শৈবাল লিখবো না, আপনারা লিখে নেবেন। শৈবালের মূল কাণ্ড পাতা নেই, তবে ক্লোরোফিল আছে। তবে কি ক্লোরোফিল আছে, অর্থাৎ ক্লোরোফিল যেহেতু আছে, তার মানে এখানে সবুজ কণিকা রয়েছে, সবুজ রঞ্জক কণিকা বা বর্ণদ্বার রয়েছে শৈবালে। কিন্তু কি নাই? মূল কাণ্ড পাতা নেই। দেহ মূল কাণ্ড পাতা নেই কিসের? শৈবালে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, আর শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা। সেলুলোজ দ্বারা গঠিত। ছত্রাকের খাদ্য হলো গ্লাইকোজেন, শৈবালের খাদ্য সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার। শ্বেতসার। শৈবালের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার। সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়। সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়। সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়। যেমন শৈবালের উদাহরণ হলো স্পাইরোগাইরা, নেবিকুলা, কোলোরেলা। কোলোরেলা। শৈবালের উদাহরণ হলো স্পাইরোগোরা, নেবিকুলা, কোলোরেলা। আমরা এই কোলোরেলা সম্পর্কে একটু জানবো। তারপরে আমরা জানবো কোলোরেলা সম্পর্কে। কি? কোলোরেলা, স্পাইরোগেরিয়া, নেবিকুলা শৈবালের উদাহরণ। এই শৈবাল সম্পর্কিত বিদ্যা হলো ফাইকোলজি। ফাইকোলজি। কোলোরেলা কি? এককোষী সবুজ উদ্ভিদ। 17 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে বলে এই কোলোরেলাকে খাদ্যের আদর্শ শস্য বলা হয়। 17 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার একটি অ্যামাইনো অ্যাসিড সম্পর্কিত প্রশ্ন আসছিল গত 43তম বিশেষ পরীক্ষায়। তার মানে আজকের লেকচার থেকে প্রত্যক্ষভাবে একটি এবং পরোক্ষভাবে আরেকটি, দুটি প্রশ্ন আসছে। কোলোরেলা এককোষীয় সবুজ উদ্ভিদ, 17 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকা একে প্রোটিন খাদ্যের আদর্শ শস্য বলা হয়। কাকে? কোলোরেলাকে। কোলোরেলাকে প্রোটিন খাদ্যের আদর্শ শস্য বলা হয়ে থাকে। এতে ভিটামিন এ, বি, সি ও কে বিদ্যমান। মহাকাশ গবেষণায় খাদ্য অক্সিজেনের উৎপাদনের উৎস হিসাবে, মহাকাশ গবেষণায় খাদ্য অক্সিজেনের উৎস হিসাবে কোলোরেলা ব্যবহার করা হয়। কোলোরেলা ব্যবহার করা হয়ে থাকে। এই সাথে আর একটা বিষয় জানবো আমরা, লাইকেন। লাইকেন, আবার লাইকা না, লাইকেন। দেখেন, ভাইরাস, ভাইরাসকে কি বলা হয়? ভাইরাস হলো জীব ও জ্বরের সেতু বন্ধন হলো ভাইরাস। তেমনি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের উদ্ভিদকে বলা হয় লাইকেন। এই লাইকেন শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, শৈবাল ও সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের ভাইরাস। কি বিশেষ ধরনের? উদ্ভিদ, সরি, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের উদ্ভিদ। তারপরে আমরা জানবো ফান সম্পর্কে। ফান, ফান বর্গীয় উদ্ভিদ পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ। পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ কি? ফান। এই ফান উদ্ভিদের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, যেখানে কি শৈবালের মূল কাণ্ড পাতা নেই, কিন্তু ফানের মূল কাণ্ড পাতা রয়েছে। অনুজীবের মাধ্যমে বৃদ্ধি ঘটে। দেহের পরিপালন কি রয়েছে? কি এই ফণিমনসা পরীক্ষায় বিষয়গুলোই এসে থাকে আর কি। এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন।
ফাহাদ ফারদিন লাইকেন ভাইরাস না ভাই। শৈবাল, শৈবালের বানান বুঝতে পারছেন না? আপনি তো ঠিকই লিখতে পারছেন, শৈবাল তো আপনি লিখেছেন। ও শৈবালের উদাহরণের বানানটি বুঝতে পারছি না। শৈবালের উদাহরণ কোলোরেলা, কোলো স্পাইরোগাইরা, 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 নেবিকুলা, নেবিকুলা, তারপরে রয়েছে কোলোরেলা, কোলো কয়লোকার রেলা, কোলোরেলা, কোলোরেলা। যাই হোক, এবার আমরা জানবো প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন সম্পর্কে আমরা জানবো। সালোক সংশ্লেষণ, আমরা একটা বিক্রিয়া লিখে নেব। স্যার এক্সট্রা সাউন্ড হচ্ছে, মাহমুদুন নবী নাও ওকে। হয়তো মাঝে মাঝে একটু মাউথ মনে হয় ডিস্টার্ব করতেছে ভাই, সরি। যদি আমাকে বোঝা না গিয়ে থাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব। যাই হোক, আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ। তার আগে একটু আমরা বিক্রিয়া দেখি। দেখেন, কার্বন ডাইঅক্সাইড, আমরা সংখ্যা বসাবো না, কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক ও ক্লোরোফিল, সূর্যালোক ও ক্লোরোফিল, আলো মানে সূর্যালোক, আলোই মানে সূর্যালোক, আর একটি কি ক্লোরোফিল, কোলো ক্লোরো ক্লোরোফিল। সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কি হয়? শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, পানি উৎপন্ন হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন, উপজাত হিসেবে অক্সিজেন পাওয়া যায়। এই বিক্রিয়া হলো সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সালোক সংশ্লেষণের বিক্রিয়া আমরা এভাবে লিখতে পারি, যে প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কারণ আমরা শুরুতেই বলেছিলাম, আমরা শারীরবিদ্যা বা ফিজিওলজিতে বলেছিলাম, শারীরবিদ্যা বা ফিজিওলজিতে বলেছিলাম শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা জীবদের জৈব রাসায়নিক কার্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, রেশন, এগুলো নিয়ে আলোচনা করা হয় কোন বিদ্যায়? ফিজিওলজিতে, ফিজিওলজিতে আলোচনা করা হয়ে থাকে। এখানে সালোক সংশ্লেষণ এমনি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা শুধু প্রক্রিয়া বলতে পারেন, যে যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয়। সেই সাথে সাথে কি হয়? পানি ও উপজাত হিসাবে কি অক্সিজেন, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখানে গত 43তম পরীক্ষা আসছিল যে সালোক সংশ্লেষণ সূর্যের আলোয় রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা কত পার্সেন্ট? সালোক সংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মক্ষমতা কত পার্সেন্ট? 3 থেকে 6%। আপনারা সবাই অ্যান্সার করেছেন 3 থেকে 6%। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সালোক সংশ্লেষণ সম্পর্কে, সেখানে হলো অত্যানুকূল তাপমাত্রা। এই সালোক সংশ্লেষণের অত্যানুকূল তাপমাত্রা হলো 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আলোক শক্তি, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, আলোক হয় কি রাসায়নিক, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। লাল আলোতে সবচেয়ে বেশি হয়, এটি 26তম বিসিএস পরীক্ষা ছিল। লাল আলোতে বেশি, লাল আলোতে বেশি সালোক সংশ্লেষণ বেশি হয়, লাল আলোতে বেশি।
সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ দিনে হয়। সবুজ কাণ্ড, পাতা, শাখা, প্রশাখায় হয়। সবুজ কাণ্ড যেখানে সবুজ অংশ, তার মানে দেখেন উদ্ভিদের মূল কিন্তু সবুজ না, তার মানে মূলে সালোক সংশ্লেষণ হয় না। যদি পরীক্ষা আসে যে কোন অংশে সালোক সংশ্লেষণ হয় না, উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষণ হয় না। সবুজ অংশ, লাল অংশ, পাতা, শাখা, প্রশাখা এইসব অংশে হয়। হয় কখন? দিনে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করে প্লাস্টিক, বলেছিলাম এটা কি প্লাস্টিকের একটি প্রকারভেদ হলো কি ক্লোরোপ্লাস্ট। বায়ুমণ্ডলে মোট শক্তির সূর্য থেকে আসে কত পার্সেন্ট? 99.97%। 99.97% আছে সূর্য থেকে। সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ হয়। এই সালোক সংশ্লেষণে দেখেন কার্বন ডাই অক্সাইড কি গ্রহণ হয়েছে, অক্সিজেন ত্যাগ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মাগরিবের আজান হচ্ছে, আমরা মাগরিবের আজান ও নামাজের জন্য 9 মিনিটের বিরতি নিচ্ছি। 9 মিনিট পর আবার আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা 9 মিনিটের বিরতির পর আবার ফিরে আসবো। বিক্রিয়াটি হলো কার্বন ডাই অক্সাইড, যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা ও কি আবার পানি উৎপন্ন হয়, সাথে উপজাত হিসেবে কি অক্সিজেন নির্গত হয়, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ বিক্রিয়া বা সালোক সংশ্লেষণ। তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। যাই হোক, আমরা নামাজ ও আজানের 9 মিনিটের বিরতি, 9 মিনিট পর আবার আমরা ইনশাল্লাহ আসবো।
ধন্যবাদ সবাইকে। আজান ও নামাজের পরে আবার আমরা ফিরে আসছি। আমরা সালোক সংশ্লেষণ জানলাম যে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ হয়। কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়, অক্সিজেন ত্যাগ হয়। লাল আলোতে বেশি হয়, দিনের বেলায় হয়, সবুজ কাণ্ড পাতায় শাখা পোশাকা হয়, মূলে হয় না। সালোক সংশ্লেষণ কোথায় হয় না? মূলে হয় না। সালোক সংশ্লেষণের জন্য অত্যানুকূল তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে রাসায়নিক শক্তি কি? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এবং সালোক সংশ্লেষণের সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো 3 থেকে 5%, 6%, 3 থেকে 6%। তারপরে আমরা জানবো শ্বসন। আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আমরা জেনেছি, দেখেছি যে বিক্রিয়া দেখেছি ঠিক তার উল্টো। দেখেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়েছে? শর্করা জাতীয় খাবার উৎপন্ন হয়েছে, অর্থাৎ C6H12O6, এবং সেই সাথে কি হয়েছে? অক্সিজেন উৎপন্ন হয়েছে। অক্সিজেন, এই দুইটি আবার সাথে পানি উৎপন্ন হয়েছে। এই দুইটি বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইমের উপস্থিতিতে, এনজাইম বা উৎসেচকের উপস্থিতিতে, এনজাইমের উপস্থিতিতে, বিভিন্ন ধরনের এনজাইমের উপস্থিতিতে কি হবে? কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। যেই বিক্রিয়াটা দেখেন, এই কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি হয়েছিল? কার্বন ডাই অক্সাইড পানির সাথে সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া কি হয়েছিল? শর্করা, অক্সিজেন এবং পানি, এই কয়টি উৎপন্ন হয়েছিল। ঠিক তার উল্টোটা হলো আবার কি? এই শর্করা জাতীয় খাবার এবং অক্সিজেন বিক্রিয়া করে এনজাইমের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হবে, পানি হবে, এবং সেই সাথে সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে। শক্তি নির্গত, এটি হলো শ্বসন। শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া। তার মানে আমরা এভাবে বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, কিংবা শুধু যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার এনজাইমের উপস্থিতিতে, বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাবার ও অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, অথবা জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়, আলাদা আলাদা ভাবে সরল খাদ্যে পরিণত হয়, তাকেই বলা হয় কি? শ্বসন। 24 ঘন্টায় শ্বসন হয়ে থাকে, 24 আওয়ার। যেখানে সালোক সংশ্লেষণ হয় কি? দিনের বেলায়, মানে 12 ঘন্টা। শ্বসন হয় 24 ঘন্টা, শ্বসন হয় 24 ঘন্টা। সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে শ্বসন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে এই শ্বসন হয়ে থাকে 24 ঘন্টায়। জীবকোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমে হয়ে থাকে। 34তম বিশেষ পরীক্ষা ছিল মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? এই শ্বসন হলো মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস। শ্বসন হলো মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস। সবাত শ্বসন, শ্বসন দুই ধরনের, একটি হলো সবাত আর একটি হলো অবাত। সবাত মানে যেখানে অক্সিজেনের উপস্থিতি, সবাত। সবাত আর এটা হলো অবাত। অবাধে অক্সিজেন থাকে না, অ্যানারোবিক, আর এটা হলো কি? অ্যারোবিক, মানে এটি বায়ুর বা অক্সিজেনের উপস্থিতিতে, আর একটি কি? অক্সিজেন ছাড়া হয়। এই সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে 38টি এটিপি, 38টি এটিপি এটিপি তৈরি হয়। সবাত শ্বসনে 38টি এটিপি তৈরি হয়, এবং অবাত শ্বসনে 2টি এটিপি তৈরি হয়, 2টি এটিপি তৈরি হয়ে থাকে। আমরা শ্বসন জানলাম, এবার আমরা জানবো প্রচ্ছেদন। প্রচ্ছেদন আমাদের সেই ডায়াবেটিসের মতো বা গ্লুকোজ বের হয়ে যায় তেমনি, বা বমির মতো আমরা যেভাবে বলি, প্রচ্ছেদন। আমরা শ্বসন জানলাম তানিয়া আক্তার, ফাহাদ ফারদিন, ডাক্তার মাহমুদুন নবী,
ইতি, তারপরে বিথি রানী অদন্তিকা, অবন্তিকা, অবন্তিকা, সরি অদন্তিকা বলেছি, অবন্তিকা, তারপরে ওহিদা আক্তার ইতি, যারা আছেন সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য, এবং আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে শ্বসনে অবাত শ্বসন, সবার শ্বসনে 38টি এটিপি তৈরি হয়, আর অবাত শ্বসনে 2টি এটিপি তৈরি হয়। এবার আমরা জানবো প্রচ্ছেদন। প্রচ্ছেদন, প্রচ্ছেদন কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। এখানে প্রচ্ছেদনের আরেকটি নাম হলো বাষ্প মোচন, বাষ্প মোচন। এই দেখেন এই প্রচ্ছেদন কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, মানে ফিজিওলজির অংশ, ফিজিওলজির অংশ বিশেষ। এখানে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। দেখেন যে প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যেভাবে আপনারা বলতে পারেন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়, তাকে বলা হয় প্রচ্ছেদন। এই জন্যই প্রচ্ছেদনের আরেকটা নাম কি বাষ্প মোচন, বাষ্প মোচন। প্রচ্ছেদন সাধারণত পাতায় হয়। প্রচ্ছেদন সাধারণত কোথায় হয়? পাতায়। সাধারণত কোথায় হয়? পাতায়। অন্য জায়গাতে হয় না তাই না, সাধারণত পাতা হয়ে থাকে। তারপরে কোন উদ্ভিদের মোট প্রচ্ছেদনের প্রায় 90 থেকে 95% হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। 90 থেকে 95% পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মানে কি? পাতার যে ছিদ্র ছিদ্র আছে তার মাধ্যমে, পত্ররন্ধ্র, রন্ধ্রের মাধ্যমে। তারপরে কাণ্ডে প্রচ্ছেদন হয়, কাণ্ডে এক ধরনের প্রচ্ছেদন হয়, তাকে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। এই যে দেন পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, তারপরে লেন্টিকুলার, লেন্টিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার। যদি পরীক্ষা আসে যে লেন্টিকুলার প্রচ্ছেদন হয় কোথায়? পাতায়, কাণ্ডে, মূলে, ফলে, কাণ্ডে। এটি পরীক্ষা আসে যে লেন্টিকুলার প্রচ্ছেদন হয় কাণ্ডে, এবং উদ্ভিদের শতকরা 90 থেকে 95% প্রচ্ছেদন হয় পত্ররন্ধ্রীয় মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে, যাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পরীক্ষায় সবচেয়ে বেশি যেটি আসছে সেটি হলো কলা গাছের পাতা কাটা হয় কেন? কলা গাছের পাতা কাটা হয় প্রচ্ছেদন রোধ করার জন্য। প্রচ্ছেদনের রোধ করার জন্য কলা গাছের পাতা কাটা হয়। আবার আমি বলছি, কলা গাছের পাতা কাটা হয় প্রচ্ছেদন রোধ করার জন্য। এবার একটি বিষয় আপনি লিখে রাখেন, প্রচ্ছেদন, এই প্রচ্ছেদন সমানুপাতিক আলতা আবা, আলতা আবা। প্রচ্ছেদন সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, যাই বলি না, সমানুপাতিক আলতা বাই আবা। তার মানে দেখেন, যদি আলতা, আলতা, আল মানে আলো, আল মানে কি? আলো। আলো বাড়লে প্রচ্ছেদন বাড়ে, আলো বাড়লে সমানুপাতিক যেটা সেখানে কি হয়? বাড়ে। আলো বাড়লে প্রচ্ছেদন বাড়ে, তাপমাত্রা বাড়লে প্রচ্ছেদন বাড়ে। কিন্তু আর্দ্রতা বাড়লে প্রচ্ছেদন কমে। বায়ু প্রবাহের ফলেও বাতাসের আর্দ্রতা বাড়লে প্রচ্ছেদন, যেমন আর্দ্রতা বাড়লে কি হয়? প্রচ্ছেদন কমে। বায়ু প্রবাহ বাড়লেও প্রচ্ছেদন কমে। মানে আর্দ্রতা এবং বায়ু প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক, আর আলো এবং তাপমাত্রার সাথে কি? সমানুপাতিক। অর্থাৎ আলো তাপমাত্রা বাড়লে প্রচ্ছেদনও বাড়বে, আলো তাপমাত্রা কমলে প্রচ্ছেদনও কমবে। আর আর্দ্রতা এবং বায়ু প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক, এগুলি বাড়লে প্রচ্ছেদন কমবে, প্রচ্ছেদন বাড়লে এগুলো কমবে, বা এগুলো কমবে প্রচ্ছেদন বাড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা তো জানতে চাচ্ছি, এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট বক্সে দেখতে চাচ্ছি। তারপরে আমরা জানবো, দেখেন ফুল, একটি আদর্শ ফুলে 5টি অংশ রয়েছে। এটি আপনাদের জন্য হোমওয়ার্কে বলা চলে, কারণ এগুলি এখানে পড়ানো লাগে না, আপনারা সবাই পারেন, আমি জানি আপনারা সবাই পারেন। কি একটি আদর্শ ফুলের কয়টি? 5টি অংশ থাকে, যেমন পুষ্প পত্রাদার বা পুষ্পদ্বার বা পুষ্পাক্ষ। পুষ্প পত্রদ্বার বা পুষ্পাক্ষ বলা হয়।
এই পুষ্প পত্র দ্বারকানির সময় পুষ্পাক্ষ বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে বিরিতি, তারপরে দলমন্ডল, তারপরে তো সেক্স ক্রোমোজোম বলছিলাম, সেই দুইটি অংশ, একটি হলো কি পূর্ণ স্তবক আর একটা হলো কি স্ত্রী স্তবক, অর্থাৎ একটা পুরুষ অংশ আর একটা স্ত্রীর অংশ। এই যে ফুলে 5টি অংশই থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল, যেমন ধুতুরা, জবা। আর যে ফুলে 5টির কোনো একটি অংশ থাকে না তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল, যেমন লাউ, শশা, মিষ্টি কুমড়া ইত্যাদি। এখানে একটি প্রশ্ন আসতে পারে, একটি আদর্শ পাতার কয়টি অংশ? একটি আদর্শ পাতার 3টি অংশ, পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্র ফলক। যেহেতু ফুলের আসে আমি সেই সাথে সাথে পাতার বলে দিলাম। পাতার হলো 3টি অংশ, পত্রমূল, পত্রবিন্দু এবং পত্র ফলক। এই পত্র ফলকে পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পত্র ফলক পাতার। তারপর ফল ও বীজপত্র রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীতে সর্বাধিক উৎপাদিত ফল হয় কলা, পাকা কলা অ্যামাইলো অ্যাসিড থাকে। সবচেয়ে সুস্বাদু ফল হলো আম। এই যে অ্যামাইলো অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড সম্পর্কে আপনারা 8 ও কি 5 ও 6 নম্বর লেকচারে আপনারা অলরেডি জেনেছেন, 5 ও 6 নম্বর লেকচারে অলরেডি আপনারা জেনেছেন। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, এর সাথে সাথে আমাদের জানা দরকার যে বায়ু পরাগী অনেক সময় আসে, নিচের কোনটি বায়ু পরাগী একটু খেয়াল করেন। বায়ু পরাগী, বায়ু পরাগী, তারপরে পতঙ্গ, পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী, পাখি পরাগী, পানি পরাগী, পানি পরাগী, প্রাণী, প্রাণী বলতে পাখি হতে পারে, প্রাণী পরাগী, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, পানি পরাগী এবং প্রাণী পরাগী। ফুল কোনগুলি? যেমন ধান, গম, আখ, এগুলি কি বায়ু পরাগী, বায়ু পরাগী। পরাগীটা আমরা আগে বলে ফেলছি, আসলে পরাগায়ন আগে আমাদের পড়াতে হবে। খেয়াল রাখেন, এটি পরাগায়ন। এখানে আছে পরাগায়ন কি? পরাগায়ন হলো দেখেন ফুলের পরাগদানি থেকে, ফুলে পরাগদানি থাকে এরকম দেখবেন একটা ফুলে, যখন এরকম একটা ফুল থাকে এরকম একটাই থাকে, এরকম একটা দ্বন্দ্ব থাকে, এটি হলো পরাগদানি। এই পরাগদানি থেকে পরাগরেণু, এর এই যে মাথা এখানে থাকে এরকম দেখবেন শুকো শুকি থাকে, রোয়া রোয়া, এগুলা পড়ে যায়, দেখবেন যে ফুলেরই এগুলো পড়ে যায়, আমাদের সে টোকা দিলে গায়ে আসবে, তারপরে চুলকানি, এরকম যে থাকে এই পরাগরেণু, এগুলো হলো কি পরাগরেণু। এই পরাগদানি থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়াকে বলা হয় পরাগায়ন। দেখেন দুইটি কথা, হয় একই ফুলে অথবা একই জাতের অন্য একটা ফুলে যদি এই পরাগরেণু, এই পরাগদানি থেকে পরাগরেণু স্থানান্তরিত হয় তাকে বলা হয় পরাগায়ন। যেহেতু এখানে দুইটা কথা, তার মানে পরাগায়ন হলো দুই প্রকার। একটি হলো স্বপরাগায়ন, যখন একই ফুলের মধ্যে এই পরাগরেণু স্থানান্তরিত হয় তাকে বলা হয় স্বপরাগায়ন। যখন একই জাতের অন্য ফুলে স্থানান্তরিত হয় তাকে বলা হয় পরপরাগায়ন। এই পরাগণের কতগুলি অংশ হলো বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী। বায়ু পরাগী যেমন ধান, গম, আখ। পতঙ্গ পরাগী জবা, কুমড়া, সরিষা, জবা, কুমড়া, সরিষা, এগুলা কি পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে। পানি পরাগী হলো পাতা, শ্যাওলা, কলমি, আপনি দেখবেন যে কলমি, এই কলমি পানির মাধ্যমে হয়। তারপরে প্রাণী পরাগী যেমন পাখি টাকির মাধ্যমে হয়ে থাকে, কদম, শিমুল, কচু, বট, দেখবেন বট গাছ আপনার বাড়ির ছাদের উপরে বট গাছ হয়ে গেছে, এরকম হয় কি, এগুলো কি প্রাণী পরাগী, যেমন কদম, শিমুল, কচু, বট, এগুলো কি এই প্রাণীর মাধ্যমে কি পরাগায়ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা কি বুঝতে পারছেন? কোনো উত্তর নেই, আপনারা রেসপন্স করছেন না, আপনাদের রেসপন্স দেখতে চাচ্ছি। বোর্ডে সম্ভবত একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা তাহলেই হবে। যাই হোক, এবার আমরা জানবো উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে। এখানে যে পুষ্টি উপাদান যেগুলো বলেছে, এই উদ্ভিদের পুষ্টি উপাদানকে যদি আমরা একটু
ডিভাইড করি তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান দুই ধরনের, একটি হলো মুখ্য উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হলো গৌণ উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্টস। পুষ্টি উপাদান দুই ধরনের, পুষ্টি উপাদানের মোট 16টি। এইখান থেকে ব্যাপক প্রশ্ন হয়ে থাকে। মুখ্য উপাদান হলো 10টি, মুখ্য উপাদান 10টি, মুখ্য উপাদান 10টি, মুখ্য 10টি, 10টি, 10টির মধ্যে 3টিকে বলা হয় আবার প্রধান মুখ্য উপাদান। 3টি হলো প্রধান মুখ্য, 3টি প্রধান মুখ্য, প্রধান মুখ্য উপাদান 3টিকে বলা হয়। সেটি আসছে 10টি হলো, দেখেন আমরা এভাবে মনে রাখতে পারি। এমজি কে ক্যাফে ফর, এমজি কে ক্যাফে ফর, ফরটা আমরা ছোট হাতে দেই, ফর নাইস চপস, নাইস চপস। এখানে 10টি, খেয়াল করেন, নাইস চপস। এই যে এমজি কে, এমজি মানে ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, সিএতে ক্যালসিয়াম, এপিতে লৌহ বা ফেরাস, ফরটা অতিরিক্ত সংযোজন, এই নাইস এনে এন দ্বারা নাইট্রোজেন, সিতে কার্বন, এইসে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসে সালফার। এখানে 10টি হয়েছে, 1 2 3 4 5, আর সর্বশেষ চপস, চপসে কয়টি? 5টি, আর আলাদা 5টি। এমজি কে ক্যাফে ফর নাইস, এই পর্যন্ত 5টি। সব বড় অক্ষরগুলি, সব বড় অক্ষরগুলি, অ্যালফাবেট গুলি নিলে আমরা পাই কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার। এই 10টি হলো মুখ্য উপাদান। তার মধ্যে 3টি হলো আবার কি? প্রধান মুখ্য, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এনপিকে বলা হয় কি? প্রধান মুখ্য উপাদান, প্রধান মুখ্য উপাদান। এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অণু, ক্লোরোফিল অণুর গুরুত্বপূর্ণ উপাদান হলো ম্যাগনেসিয়াম। আর নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল, নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। ইউরিয়া সার খাদ্য হতে, উদ্ভিদ হতে খাদ্য হিসেবে গ্রহণ করে কি? এই নাইট্রোজেন গ্রহণ করে। বর্জ্য বৃষ্টির ফলে মাটিতে বৃদ্ধি পায় নাইট্রোজেন। যাই হোক, এগুলো আপনারা পড়ে নিবেন। আর গৌণ উপাদান হলো 6টি, গৌণ উপাদান হলো 6টি, গৌণ উপাদান হলো 6টি, গৌণ, গৌণ হলো 6টি। যেমন অনেক সময় আমরা বলি যে অমুকে চালাক, সে চালাক, সে বোকা। তেমনি এক ম্যাডাম মনে করেন পড়াচ্ছে, ম্যাডাম রে বলতেছে, ম্যাডাম রে আমরা কি বলি? ম্যাম বলি, যে ম্যাম বোকা, দোস্ত তুই জানো, এরকম আমরা বলি না? তাই এরকম যে ম্যাম বোকা, ম্যাম বোকা, তা জানো, ম্যাম বোকা তা জানো বা জানো কি? ম্যাম বোকা তা জানো বা জানো কি? এই যে ম্যাম, এই মে দ্বারা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম দ্বারা মলিবডেনাম, মলিবডেনামকে বোঝানো হয়েছে বোকা, বোতে বোরন, বোরন, সি কাতে ক্লোরিন, কাতে ক্লোরিনকে বোঝানো হয়েছে, আর তা দ্বারা তামা বা কপার, আর জানো মানে জিঙ্ক, জানো মানে জিঙ্ক। এই 6টি, অর্থাৎ গৌণ উপাদান 6টি, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, বোরন, ক্লোরিন, কপার বা তামা, জিঙ্ক বা দস্তা। এই 6টি হলো কি? গৌণ উপাদান। এই সাথে সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোর কাজও আপনারা জেনে যাবেন এবং অভাবজনিত লক্ষণ জেনে যাবেন। যেমন নাইট্রোজেন ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটায়, নাইট্রোজেন কি? ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটায়। এর কারণে কি? পাতা হলুদ হয়ে যায় বা পীতবর্ণ ধারণ করে, যাকে বলা হয় কি? ক্লোরিসিস, ক্লোরিসিস। উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, তারপরে গাছের পাতা ঝরে যায়, পার্শ্বকরী শুকিয়ে যায়, প্রোটিন উৎপাদন কমে যায় নাইট্রোজেনের অভাবে। ফসফরাসের অভাবে কি? বেগুনি রং ধারণ করে পাতা, পাতায় মৃত্যু অঞ্চল সৃষ্টি হয়, মূলের বৃদ্ধি কমে যায়, তারপর ফল পাকতেও বীজে পরিণত হতে বিলম্ব হয়। পটাশিয়ামের পাতা শীর্ষ কিনারা হলুদ হয়, পুরানো জাজালো পাতা দেখা যায়। পানি পরিশোষণে সহায়তা করে কি? এই পটাশিয়াম। যাই হোক, এগুলোর অভাবজনিত লক্ষণ ও কার্যক্রম সম্পর্কে আপনারা জেনে নেবেন। যেমন 30তম বিশেষ পরীক্ষা ছিল, ফলের পরিপক্কতা বিলম্বিত হয় কিসের কারণে? সালফারের অভাবে। তাছাড়া সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয়, পাতা লাল ও বেগুনি দাগ দেখা যায়, কচি পাতায় বেশি ও বৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়, কাণ্ডের শীর্ষ মরে যায় এবং ডাইব্যাক রোগ হয়। ডাইব্যাক রোগ হয় কিসের? এই সালফারের অভাবে।
ফসলের পরিপক্কতাও বিলম্বিত হয় সালফারের অভাবে। এগুলো আপনারা দেখে নিবেন। একটি বিষয় আপনাদের না বললেই নয় যে কচু শাকে মূল্যবান কি থাকে, পরীক্ষায় আসে কচু শাকে মূল্যবান লৌহ থাকে। এই লৌহ কি? গলা চুলকা। আবার যদি কচু শাকে দেখেন লৌহ থাকে, এখন পরীক্ষা সে কচু শাক খেলে গলা চুলকায় কেন? লৌহর কারণে না, কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। ক্যালসিয়াম অক্সালেট রয়েছে বিধায় কচু খেলে গলা চুলকায়। কিন্তু কচুতে কি আছে, বা কচু শাকে কি রয়েছে? লৌহ রয়েছে, মূল্যবান লৌহ রয়েছে। আর এই কচু খেলে গলা চুলকায় কারণ ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। পরীক্ষা এসে থাকে ইউরিয়া সারের প্রধান কাজ কি? ইউরিয়া সারের প্রধান কাজ গাছকে সবুজ ও সতেজ করা। এর সাথে সাথে আরেকটি বিষয় না বললেই নয়, যেমন মূল নাই কচুতে, গোলালুতে, আদায় মূল নাই। রূপান্তরিত মূল মিষ্টি আলু, শালগম এক ধরনের মূল। বায়বীয় মূল হ্রাস না, আরোহী মূল পান। রূপান্তরিত মূল কি? রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত মূল যেমন মিষ্টি আলু, রূপান্তরিত কাণ্ড হলো আদা, পিঁয়াজ। আদা, পিঁয়াজ। গোলালু কি? গোলালু এক ধরনের কাণ্ড। তারপরে পরীক্ষায় এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, কাণ্ড রূপান্তরিত হয় পাতার কাজ করে কোনটি? কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ফণী মনসা। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, ফণী মনসা ফান বর্ণীয় ধরনের উদ্ভিদ, ফান বর্গীয় উদ্ভিদ। এই ফণী মনসায় কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। উদ্ভিদের রান্নাঘর বলা হয় এই পাতাকে, উদ্ভিদের রান্নাঘর বলা হয় পাতাকে। আর পাতা থেকেই গাছের সৃষ্টি হয় কি? সেটা আপনি জানেন, পাথরকুচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আলোচনার সাথে সাথে আপনারা আরো বিষয় যেগুলি রয়েছে দেখে নিবেন। আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এ পর্যন্ত বোঝা গিয়েছে কিনা, ইয়েস অর নো, আপনারা বুঝতে পেরেছেন কিনা? ডাক্তার মাহমুদুন নবী, হ্যাঁ আপনার কাছে আমার নাম্বার আছে, একটু ফোন দিন। আমার আসলে ওইভাবে না কয়েকটা লেকচার শিটে ভাই সাজিয়েছি আপনাদের জন্য, আর গোছালো হয়নি। গোছালো একটি নোট বের করছি, মানে করতে যাচ্ছি, শুরু করেছি, এখনো শেষ হয়নি, শেষ হলে দেব। আর যদি আপনারা এইটা চান, এটি আপনাদেরকে মেসেঞ্জারে আপনি আমাকে নক দিবেন। আমার মোবাইল নাম্বার, আপনি বা যারা আছেন 01716474780, ইনশাল্লাহ আমি আপনাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি ছবি তুলে আমার এগুলি পাঠিয়ে দিতে পারবো। আর একটি বিষয়, যে মার্কস ফোর্ডে লেকচার শিটে নাই তা না, এখানে একটা দেখেন, একটা লেকচার শিটে বা এই যে আমার এই যে খাতা রয়েছে, এখানে দেখেন এই তিনটি খাতা থেকে আপনাদেরকে আলোচনা করেছি, সাথে বই। এই তিনটি খাতার সাথে বই থেকে আপনাদের জন্য আলোচনা করেছি, মার্কস ফোর্ডের বই। এই বইটি এই দেখেন একটা খাতায় কিন্তু সব নেই, তিনটি খাতা আমার প্রয়োজন হয়েছে, আরো কিছু নিজের থেকে অতিরিক্ত বলতে হয়েছে। তো একটা লেকচার শিটে সবসময় সব বিষয় আসে না, কিন্তু কোন বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলি দেওয়া রয়েছে মার্কস ফোর্ডের লেকচার শিটে। তাই লেকচার শিটে 10% নাই তা না, লেকচার শিটের ওই বিষয়গুলি আমরা আরেকটু বিস্তারিত করব, এই আর কি। আর বিগত বছরের প্রশ্ন এবং সর্বশেষ লেকচার শিটে সুন্দর করে একটি আলোচনা, কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো দেওয়া রয়েছে। আপনি দেখবেন যে সর্বশেষ অংশে দেওয়া রয়েছে বিগত বছরের প্রশ্ন, নিজে চেষ্টা করুন, নমুনা প্রশ্ন বা পরীক্ষার্থীর জন্য প্রশ্ন, এই ধরনের সব আপনারা পড়বেন। যাই হোক, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা এই বিষয়টা জানতে চাই। আর আমার নোট অবশ্যই আপনাদের দেওয়া হবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি, ডক্টর সাহেব এবং যারা রয়েছেন, তানিয়া, ওয়াহিদা, বিথি, ফাহাদ, ফারদিন সহ যারা রয়েছেন, আপনাদের উত্তর দেখতে চাচ্ছি, কমেন্ট যে আপনারা বুঝেছেন কিনা এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ডাক্তার বিথি এবং অন্যান্য যারা রয়েছেন, বিথি রানী, অবন্তিকা সহ ডাক্তার মোহাম্মদ মাহমুদুর নবী ও অন্যান্য যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য সফলতা কামনা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার 10 কিংবা 11 নম্বর লেকচারে আপনাদের সাথে আবার দেখা হবে। 11 এবং 13 নম্বর লেকচারে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।